আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে কোথা থেকে ভেসে আসে হঠাৎ এই ক্যাপ্টেনবিহীন জাহাজটি। সে নিজেই তার গতিপথ তৈরি করছিল এবং হেলতে দুলতে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। এমন সময় ওই একই রুটে থাকা ডেই গ্রাটিয়া জাহাজ ক্যাপ্টেনের নজরে আসে ছিন্নভিন্ন এই ভুতুরে জাহাজটি। ইনভেস্টিগেশন করে তারা জানতে পারে জাহাজটির নাম মেরি সেলেস্ট, যে কিনা ইতিহাসের সবচেয়ে কুখ্যাত জাহাজগুলির মধ্যে একটি ছিল। জাহাজটি শেষবার ক্যাপ্টেন, তার পরিবার এবং 7 জন ক্রু নিয়ে সমুদ্রে যাত্রা শুরু করেছিল, কিন্তু তারা এবং জাহাজটি কোনোদিনই নিজের গন্তব্যে ফিরে যায়নি। ডে গ্রাটিয়া জাহাজের ক্যাপ্টেন যখন কাছে পৌঁছায়, তারা সম্পূর্ণ এক খালি এবং পরিত্যক্ত জাহাজ আবিষ্কার করে, যে জাহাজটি 150 বছর ধরে আজও মানুষের মনে এক উদ্দাম রহস্যের জন্ম দিয়েছে। যে আসলেই কি ঘটেছিল এই জাহাজে থাকা ক্যাপ্টেন, তার স্ত্রী এবং 2 বছরের কন্যা সোফিয়া ও 7 জন ক্রু মেম্বারদের সাথে, তা আজও মানুষের অজানা। আজকের ভিডিওতে আমি এই রহস্যময় জাহাজটি সম্পর্কে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। এটি ছিল 1872 সালের ডিসেম্বরের 4th দিন। কানাডিয়ান একটি জাহাজ ডে গ্রাটিয়া এবং তার ক্যাপ্টেন মোরহাউস উত্তর আটলান্টিক মহাসাগরে রওনা দেয়। এমন সময় তিনি তার টেলিস্কোপের সাহায্যে দিগন্তে একটি জাহাজের উপস্থিতি লক্ষ্য করে, যে জাহাজটি লক্ষ্যহীনভাবে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হচ্ছিল। জাহাজটি দেখেই মোরহাউস চিনতে পারে এই জাহাজটির নাম মেরি সেলেস্ট এবং এই কার্গো জাহাজটি তার যাত্রার ঠিক 8 দিন আগে নিউ ইয়র্ক থেকে 1700 ব্যারেল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল নিয়ে যাত্রা শুরু করেছিল। এই মেরি সেলেস্ট জাহাজটির যদি ইতিহাস জানা যায়, এটি তার কর্মজীবনের প্রথম দিন থেকেই একটি অভিশপ্ত জাহাজ ছিল এবং এর পেছনে বিশেষ কিছু কারণ ছিল। জাহাজটি যখন প্রথম তৈরি করা হয়, এর নাম দেওয়া হয়েছিল দি অ্যামাজন। 1861 সালে যখন সে প্রথম নোভা স্কটিয়া থেকে লন্ডনের সমুদ্রযাত্রা শুরু করেছিল, তার প্রথম দিনই জাহাজের ক্যাপ্টেন মারা যান। এরপর নতুন ক্যাপ্টেনের সাথে অ্যামাজন আটলান্টিক পেরিয়ে আরেকটি নতুন যাত্রা শুরু করে, কিন্তু ইংলিশ চ্যানেল উপকূলের কাছে এসে মাছ ধরার সরঞ্জামের সাথে তার সংঘর্ষ হয় এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এবং 1867 সালের অক্টোবরে অ্যামাজন আরেকটি প্রবল ঝড়ের মুখোমুখি হয়েছিল এবং এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তার মালিক ধ্বংসাবশেষ হিসাবে জাহাজটিকে পরিত্যক্ত করে। ঠিক এইভাবে জাহাজটির মেরি সেলেস্ট নামকরণের আগে বহুবার ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল এবং বিভিন্ন মানুষের কাছে ক্রয় বিক্রয় হতে হয়েছিল। যখন ক্যাপ্টেন মোরহাউস জাহাজটিকে খোলা সমুদ্রে ভাসতে দেখেন, তখন তিনি জাহাজটির এই অতীত সম্পর্কে অত ভালোভাবে জানতেন না। তিনি ভেবেছিলেন সে হয়তো বিপদে পড়েছে, তাই তাকে উদ্ধার করা দরকার। তিনি বেশ কয়েকবার জাহাজটিকে সিগন্যাল পাঠায়, কিন্তু কোনো উত্তর আসেনি। তাই তিনি ঘনিষ্ঠভাবে জাহাজটি পরিদর্শন করার কথা চিন্তা করে এবং যখন ডে গ্রাটিয়ার ক্রু সদস্যরা মেরি সেলেস্ট জাহাজটিতে ভ্রমণ করেছিলেন, তারা এক নির্জন এবং পরিত্যক্ত অঞ্চল আবিষ্কার করে। তারা এটা ভেবে অবাক হয় যে বিনা কারণে এর মধ্যে থাকা মানুষেরা সবাই কোথায় গেল, কারণ এই জাহাজে আগুন, জলদস্যু আক্রমণ বা লড়াইয়ের কোনো চিহ্নই ছিল না। এমনভাবে রহস্যজনক জাহাজটি সমুদ্রে ভাসছিল যেন মনে হচ্ছিল সবকিছু একটি ষড়যন্ত্র এবং কিছু লুকোনো হচ্ছে। পালতোলা জাহাজটির কাপড় ও দড়ি সবকিছু ঠিকঠাক অবস্থাতেই ছিল, শুধুমাত্র বাতাসের বেগে কিছু কাপড় ছেঁড়া এবং ছিন্ন দড়িগুলি ঝুলছিল। জাহাজের ডেকের মাঝখানে বড় গর্ত অঞ্চলগুলি, যেখানে মালপত্র লোড আনলোড করা হয়, সেই গর্তের মুখ সম্পূর্ণ ঢাকা ছিল, বা পালতোলা জাহাজের সামনে পেছনের যে হ্যাচগুলি থাকে তা সম্পূর্ণ বন্ধ ছিল এবং ডেকের উপরে থাকা বিছানা পরিপাটিভাবে সাজানো ছিল। জাহাজে থাকা ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহলের ট্যাঙ্কগুলি সম্পূর্ণ অস্পর্শিত ছিল, যে কারণে বলা যায় না জলদস্যু আক্রমণ হতে পারে। জাহাজটির কার্গো অঞ্চলটিতে 3.5 ফুট উচ্চতায় জল ভেসে বেড়াচ্ছিল। যে পরিমাণ জল, এত বড় জাহাজটির জন্য উল্লেখযোগ্য কোনো হুমকি ছিল না, তবে শুধুমাত্র জাহাজের লাইফ বোটগুলি মিসিং ছিল। তাই স্বাভাবিকভাবেই যদি ভাবা হয় তারা সবাই খাদ্যের অভাবে এই জাহাজ ছেড়ে পালিয়েছিল, তাহলে বলে রাখা ভালো এই জাহাজে এখনও পর্যন্ত যা খাদ্য ছিল আরও 6 মাস 10 জনের জন্য পর্যাপ্ত ছিল। আরও একটি জিনিস মিসিং ছিল, জাহাজের মধ্যে থাকা কাগজপত্র এবং ক্যাপ্টেনের নেভিগেশনাল ইনস্ট্রুমেন্ট। এবং ক্যাপ্টেনের কেবিনে থাকা লগবুকটিতে শেষ এন্ট্রি ছিল 10 দিন আগে সকাল 8টা 25 নভেম্বর। লগবুকের শেষ এন্ট্রিতে মেরি সেলেস্ট জাহাজ তখন সান্টা মারিয়া আইল্যান্ডের পাশে অবস্থিত ছিল, যে দ্বীপটি ছিল 9টি ছোট আগ্নেয়গিরি নিয়ে গঠিত সমুদ্রের একদম মাঝখানে। এবং যখন মোরহাউস ও তার ক্রুরা জাহাজটিকে আবিষ্কার করেছিল, তখন সে প্রায় 750 কিলোমিটার পূর্বে অগ্রসর হয়ে গিয়েছিল এবং এর মধ্যে থাকা 10 জন মানুষ সম্পূর্ণরূপে সমুদ্রে নিখোঁজ ছিল, যার মধ্যে ক্যাপ্টেন বেঞ্জামিন স্পুনার ব্রিক্স, তার স্ত্রী সারা, তার 2 বছরের মেয়ে সোফিয়া এবং 7 জন ক্রু মেম্বার। তাদের কাউকে আর কোনোদিন দেখা বা শোনা যায়নি।
এই সূত্রে আপনাকে জানিয়ে রাখি, ক্যাপ্টেন ব্রিক্স ছিলেন এই জাহাজের আংশিক মালিক এবং অত্যন্ত অভিজ্ঞ একজন ক্যাপ্টেন, এবং তার ক্রু মেম্বাররা ছিল তার নিজেরই প্রশিক্ষিত। তারা সকলেই প্রথম শ্রেণীর নাবিক ছিলেন। তাহলে কেন কোনো গুরুতর কারণ ছাড়াই জাহাজটিকে পরিত্যক্ত রেখে যাওয়া হয়েছিল, এবং কী কারণে বা কিভাবে জাহাজে থাকা 10 জন মানুষ কোনো চিহ্ন ছাড়াই সমুদ্রের মাঝে অদৃশ্য হয়ে গিয়েছিল? এই প্রশ্ন রাতারাতি বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বইগুলিতে ছড়িয়ে পড়ে, কিন্তু তখনও এই জাহাজের রহস্য উদ্ঘাটন করা হয়নি। এরপর ক্যাপ্টেন মোরহাউস পরিত্যক্ত জাহাজটিকে নিয়ে 1100 কিলোমিটার দূরে জিব্রাল্টার বন্দরে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়, যে কারণে উদ্ধার কার্যের জন্য পারিশ্রমিক দাবি করতে পারে। কারণ সেই সময় উদ্ধার কার্যের জন্য একটি নির্দিষ্ট আইন ছিল, যে আইনে বলা হতো যদি কোনো জাহাজ সমুদ্রে হারিয়ে যায় বা বিপদে পড়ে, যে জাহাজ তাকে উদ্ধার করবে ওই হারিয়ে বা বিপদে পড়া জাহাজ মূল্যের সমানুপাতিক টাকা তাকে প্রদান করা হবে জাহাজের কর্তৃপক্ষ দ্বারা। ফলে ডেকডাটিয়া জাহাজের ক্যাপ্টেন এবং ক্রুরা মেরি সেলেস্টকে উদ্ধার করে এবং তাদের নিজস্ব ঝুঁকিতে নিরাপদে ফেরত নিয়ে আসে। জাহাজটিকে যখন জিব্রাল্টারে নিয়ে আসা হয়, তাদের কর্তৃপক্ষের কাছ থেকে জাহাজটিকে সম্পূর্ণ বাজেয়াপ্ত করা হয়েছিল যতক্ষণ না আদালতের রায় শোনানো হয়। আদালতের কর্মকর্তারা এই কেস চলাকালীন সময় বেশ কিছু রহস্যের অনুমান করেছিল। যেমন কেউ ভেবেছিল ক্যাপ্টেনের অন্তর্ধানের পেছনে ক্রুদের হাত ছিল, ক্রুরা নাকি ক্যাপ্টেনের পরিবারকে খুন করেছিল এবং পালিয়ে গিয়েছিল। প্রমাণ হিসেবে তারা উল্লেখ করেছিল জাহাজের গায়ে নাকি কুড়ালের দাগ পাওয়া গিয়েছিল এবং ক্যাপ্টেনের তরবারিতে কালো দাগ পাওয়া গিয়েছিল, যা রক্তের হতে পারে। জিব্রাল্টার বন্দরের তখনকার জেনারেল বিশ্বাস করেছিলেন যে ক্রুরা জাহাজের মধ্যে থাকা অ্যালকোহল পান করেছিলেন এবং তারা পালিয়ে যাওয়ার আগে মাতাল হয়ে ক্যাপ্টেন ব্রিক্স ও তার পরিবারকে হত্যা করেছিলেন। কেউ কেউ মন্তব্য করেছিলেন যে ক্যাপ্টেন মোরহাউস এবং তার লোকেরা মেরি সেলেস্ট দখলদারদের হত্যা করেছিলেন, যাতে তারা উদ্ধার কার্যের জন্য জাহাজ কর্তৃপক্ষের কাছ থেকে অর্থ দাবি করতে পারে, কিন্তু সেই অভিযোগ কখনোই প্রমাণ করা যায়নি। আদালতও এই রহস্য উদ্ঘাটন করতে সন্দেহজনক ভাবনায় থেকে গিয়েছিলেন এবং মোরহাউসকে জাহাজ উদ্ধার কার্যের জন্য সেই সময়কার $8000 প্রদান করা হয়েছিল। কিন্তু এর পরবর্তী কয়েক দশক ধরে এই রহস্য সম্পর্কে মানুষের মনে কিছু ভাবনার প্রকাশ ঘটেছিল। কেউ কেউ অনুমান করেছিল ক্যাপ্টেন ব্রিক্স তার পরিবার এবং ক্রু দলকে বহির্জগতের কোনো এলিয়ানরা তুলে নিয়ে গেছে। তারা যুক্তি দিয়েছে যে পিরামিডের নির্মাণ, মরুভূমির ক্রপ সার্কেল যদি এলিয়ানরা তৈরি করতে পারে, তাহলে সমুদ্রের মাঝপথ থেকে তাদের তুলে নিয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আরেকটি অনুমান করা হয়েছিল যে সমুদ্রের মাঝপথে তৈরি হওয়া টর্নেডো, জলে তৈরি হওয়া স্পাউট জাহাজটিতে আঘাত এনেছিল এবং সমস্ত মানুষগুলিকে ধ্বংস করে সমুদ্রের অন্য স্থানে মেরি সেলেস্ট জাহাজটিকে নিয়ে ফেলেছিল। এমনকি এটাও অনুমান করা হয়েছিল যে জাহাজের 9টি ব্যারেলে সাদা ওকের অ্যালকোহল এবং লাল ওকের অ্যালকোহল ছিল, এবং লাল ওকের অ্যালকোহল যেহেতু বেশি তরল, তাই কিছু অ্যালকোহল বেরিয়ে সাদা ওকের সাথে মিশেছিল এবং জাহাজের মধ্যে বিষাক্ত ধোঁয়া তৈরি করেছিল, যা জাহাজের সমস্ত মানুষকে জাহাজ ছেড়ে পালাতে বাধ্য করেছিল। তবে যদিও এমন রাসায়নিক বিক্রিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, ফলে একটি বড় প্রশ্ন থেকেই যায় যে আসলেই তারা কিভাবে উধাও হয়েছিল, যেখানে এইসব ধারণা শুধুমাত্র মানুষের কল্পনা ছিল। হয়তো যে কারণেই হোক, ক্যাপ্টেন, তার স্ত্রী এবং 2 বছরের শিশুকন্যা সমুদ্রের তলদেশে এখনও সমাধির নিচে শায়িত রয়েছে, যা সত্যি দুঃখজনক এবং বেশ রহস্যময়। আমরা হয়তো কোনোদিনই এই রহস্য উদ্ঘাটন করতে পারবো না। ভিডিওটি সম্পর্কে আপনার অনুভূতি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।